স্টার্টআপের বিনিয়োগ বিষয়ক আলোচনায় আমাদের সঙ্গে আছেন জনাব অলি আহাদ। স্টার্টআপের একটি সম্ভাবনাময় খাত, তারপরও এই খাতে বিনিয়োগ বাড়ছে না, কারণ কি বলে মনে করেন? আচ্ছা, আমি ধন্যবাদ। আমি প্রথমেই শুরুতে একটু কারেক্ট করে নিই। দেশে আসলে কৃত্রিম বুদ্ধিমত্তায় কোনো ট্যালেন্টের সংকট নেই। যেটা হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে ডিমান্ড অ্যাক্টিভেটেড না, আমাদের লোকাল কাস্টমাররা এনাফ প্রজেক্টস নিচ্ছেন না। সেকেন্ড হচ্ছে স্টার্টআপগুলো যারা আসলে এই ট্যালেন্টটা চায় তারা ঠিকভাবে এই ট্যালেন্টগুলোকে চাচ্ছে না। আমি আপনাকে বলি, আপনি দেখুন বুয়েটে যান, দেখবেন স্টুডেন্টস ওরা এখন স্টুডেন্ট অবস্থাতে লোকাল স্টার্টআপগুলোতে 20,000 টাকায় চাকরিতে বেতনে পাচ্ছিল, এখন রিমোটলি 2.25 লাখ টাকায় কাজ করছে এখনও স্টুডেন্টস। সো আসলে খুব ভালো ট্যালেন্টস আছে, বাট এখন আমার যে মার্কেটে যে কম্পিটিশন আছে, রিমোট টিমগুলো মাশাআল্লাহ যে সুন্দর অনারারিয়াম দিতে পারছে, ভালো কাজ দিতে পারছে, সেই তুলনায় আসলে লোকাল স্টার্টআপগুলো ওটা বুঝিয়ে উঠতে পারছে না। ওরা এখনও জিনিসটা, আপনি যদি অনেস্টলি যান দেখবেন আমাদের বেসিস বা ইক্যাপের খুব পুরনো প্রতিষ্ঠানগুলো এরও আসলে অনেকটা গার্মেন্টস কর্মীদের মতো করে আসলে এই ট্যালেন্টগুলোকে ট্রিট করে। যেই কারণে হয় যেটা, এই ভালো ট্যালেন্টসগুলো দেশে আছে, তারা বিদেশে প্রতিষ্ঠানগুলো যেন কাজ করে, আর তখন আমরা বলি যে আসলে দেশে এই ট্যালেন্ট নেই। এটা একদম সত্যি কথা না। আর স্টার্টআপ বিনিয়োগের কথা যেটা বলছেন আপু, এটা খুবই স্বাভাবিক। আপনার যে কোনো একটা কিছু আসলে মানুষ যখন দেখবে যে জিনিসটা কাজ করে, তখন সেটার পেছনে মানুষের আগ্রহ আরও বাড়বে। আপনি আসলে এখন পর্যন্ত একজনও পসিবলি বাংলাদেশি ইন্ডিভিজুয়াল বা প্রতিষ্ঠান পাবেন না যারা বাংলাদেশের স্টার্টআপে বিনিয়োগ করে আসলে সফলতার মুখ দেখেছে। ওরকম গল্প আপনি পাবেন না। দেখবেন দেশের সফল স্টার্টআপ বেশ কয়েকটি আছে, হ্যাঁ, কিন্তু ওই যে বললাম ইনভেস্টররা সাকসেসফুলি তাদের রিওয়ার্ডটা পেয়েছেন এরকম নয়। এবং সেটার জন্য আসলে আমি বলবো ঠিকমতো না জেনে না বুঝে আসলে যে বিনিয়োগগুলো, বেশ কিছু স্টার্টআপ আছে যারা খুব আপনার ডিসপ্রপোর্শনেটলি ইনভেস্টমেন্ট পেয়েছে, কিন্তু আসলে ওই স্টার্টআপগুলো এখনও আপনার সাকসেসফুল হওয়া, সাস্টেইনেবল হওয়া, প্রফিটেবল হওয়া তো অনেক দূরে। ওদের বিজনেস মডেলগুলোই ডিফারেন্ট। সো দিন শেষে যেটা দাঁড়াচ্ছে, আপনি যদি ইউনিভার্সিটিগুলোতে যান দেখবেন বুয়েট, আইওটি, আইবিএ, কুয়েট, আপনি যদি ইউনিভার্সিটিগুলোতে যান দেখবেন অনেক ট্যালেন্টেড ইন্ডিভিজুয়ালস একদম সত্যিকারের প্রবলেম আইডেন্টিফাইও করেছে, বাট ওই বেচারারা আসলে ইনভেস্টমেন্ট পাচ্ছে না। খুব অল্প 10 লাখ 20 লাখ টাকা সামান্য ইনভেস্টমেন্টের জন্য ও আসলে মার্কেটে যেতে পারছে না। তো একটা সময় কী হচ্ছে, বাসা থেকেও তো আসলে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট যেটা, বাসাও তো খুব বেশি দিন ধরে ওকে এইভাবে ছেড়ে দিয়ে থাকতে পারে, ওরও একটা দায়বদ্ধতা আছে। সো একটা সময় কী করছে, ও শেষ পর্যন্ত গিয়ে চাকরিতেই জয়েন করছে। কয়েক বন্ধু মিলে কিছু করছে, হয়তো বন্ধু বান্ধব মিলে অল্প কিছু টাকা আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়েছিল, যেটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডিকুয়েট ছিল না থাকার কারণে ও সাকসেসফুলি এমপিপিরও করতে পারেনি। সেরকমই আসলে গল্পটা প্রচুর। এখন ফলে স্টার্টআপগুলো কী করছে, হয় ওরা দেখবেন খুব দুঃখজনক বাংলাদেশে বসে ওদের মেধা কাজে লাগিয়ে বিদেশের সমস্যা সমাধান করছে। আপনি যেমনটা বলছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তা জানে এমন কর্মী আছে, আবার জনবলও আছে। আপনি বলছেন যে যারা বিনিয়োগ খুঁজছে, এক্ষেত্রে তাদের কার্যকরভাবে ব্যবহার করার জন্য কি করা যেতে পারে? যেটা আমি বলবো যে আসলে একটু সচেতনতাটা দরকার আমাদের। এই যে কোনো দেশে আপনি যদি যান, যে কোনো ইকোসিস্টেম, আজকে আমেরিকায় কিছুদিন আগে জেফ বেজোস যেটা বলছিল, আমেরিকা আজকে এই জায়গায় যেতে পেরেছে বিকজ ওর রিস্ক ক্যাপিটাল হচ্ছে খুব ডিসপ্রপোর্শনেটলি হাই। ওখানে মাত্র 10% সম্ভাবনা আছে এরকম স্টার্টআপের জন্য ওরা $500 বিলিয়ন দিয়ে দিচ্ছে। অন দি আদার হ্যান্ড জেফ বেজোসই বলছেন যে আমাদের মতো দেশগুলোতে 99% প্রসপেক্টস থাকে, 90% প্রসপেক্টস থাকে, সেখানে আপনি $5 মিলিয়ন পাবেন না। সো রিস্ক ক্যাপিটালটা তো লাগবে আপু। আপনি একটা মার্কেটে একটা প্রবলেম আইডেন্টিফাই করলেন, করে আপনি সেটা বুঝলেন যে আচ্ছা কীভাবে আমি এটা সুন্দর করে সমাধান করব। আজকে দুপুরেই আমাদের সাথে জাপানের একটা টিমে আপনার একটা এআই সুন্দর করে চ্যাটবট নিয়ে আলোচনা আছে। ওই টিমটা 100 কোটি টাকা হচ্ছে ওর এখন প্রবলেম স্টেটমেন্ট, হ্যাঁ, ও সুন্দর করে চায় এটার একটা দারুণ জিনিস, ও কিন্তু খুঁজে পেতে বাংলাদেশের টিমের কাছেই চাচ্ছে। আমাদের বুয়েটের টিচাররা ওনারাই হচ্ছে সলিউশনটা দেওয়ার চেষ্টা করছেন। আমি বলবো যে আপনি যদি আসলে একটু ফিল্ডে যান দেখবেন ডেটা বলবে প্রচুর এআই টিম মেম্বার্স আছে, অন্যান্য ইঞ্জিনিয়ার্সও আছে। আনফর্চুনেটলি যেহেতু বাকি সব কিছু ইকোসিস্টেম, বাকি সব কিছু কাজ করছে না, এই ট্যালেন্টসগুলো বেশিরভাগই এখন বিদেশের জন্য কাজ করছে, বিদেশে প্রবলেম সলভ করছে, এটাই হয়ে যাচ্ছে। সরকারের সেক্ষেত্রে কি করা উচিত? এই যে তারা বিদেশে চলে যাচ্ছে বা হচ্ছে তাদের কার্যকরভাবে ব্যবহার করার জন্য কি করা উচিত, বা কি ধরনের পদক্ষেপ নিতে পারে, প্রণোদনা থেকে শুরু করে বিনিয়োগ যেন তারা পায়, সেক্ষেত্রে কি করা উচিত? সরকার বলবো কিক স্টার্টটা করতে পারেন। সরকার হচ্ছে এই ইন্ডাস্ট্রি সবাইকে ডেকে একটা খোলা আলোচনা করে একটা জায়গায় ডেকে করতে পারেন। বাট আমি আসলে ব্যক্তিগতভাবে আমার গত 7-8 বছরের অভিজ্ঞতা থেকে যেটা বলবো আপু, সত্যিকার অর্থে ইকোসিস্টেমের লোকজনকে আগে আসতে। আজকে কিন্তু দেখেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি এই জায়গায় গিয়েছে, সরকার অবশ্যই বিভিন্ন সময় অনেক উৎসাহমূলক নীতি দিয়েছে, কিন্তু কাজ যেটা করার কিন্তু গার্মেন্টস ব্যবসায়ীরাই করেছেন। ওনারাই কিন্তু শিল্পী এই প্রযুক্তির পিছনে ব্যয় করেছেন, ওনারাই দক্ষতার পিছনে ব্যয় করেছেন, কমপ্লায়েন্ট হয়েছেন, তাই না? এখানেও আসলে ইন্ডাস্ট্রির ইকোসিস্টেমের লোকজন যারা আছে, ইনভেস্টর, স্টার্টআপ ফাউন্ডার্স, কর্মী,
এদেরকেই আগে আসতে হবে। সরকার যেটা করতে পারে, যেটা বললাম, সবাইকে ডেকে এনে সুন্দর করে আলাপ করে যে দেখো তোমরা বলছো যে আসলে ট্যালেন্ট না, এটা তো কথা সত্যি না, আমি তো অনেক ট্যালেন্টের লিস্ট দিতে পারছি তোমাকে, আমি আপনাকে এখন 200 AI ইঞ্জিনিয়ার্সের লিস্ট দিতে পারবো যারা বাংলাদেশে বসে দেশের বাইরে কাজ করছে। তাহলে আপনি কিভাবে বলেন যে দেশে হচ্ছে AI ইঞ্জিনিয়ার্স বা ট্যালেন্ট নীতি নাই? সহায়তার ক্ষেত্রে কি করতে পারে সরকার? হয়তো খুব ছোট স্কেলে শর্ট টার্মের জন্য হয়তো আপনার প্রণোদনা দিতে পারেন যে যারা এই ধরনের প্রযুক্তিতে কাজ করে, এই ধরনের ফ্রন্টিয়ার থেকে কাজ করবেন, হয়তো তাদেরকে সে পরবর্তীতে ট্যাক্স রিওয়ার্ড রিইম্বার্সমেন্ট এগুলো দেওয়া যাবে। বাট আমি আসলে ব্যক্তিগতভাবে নিজেও, আমি আইবিআর স্টুডেন্ট আর বিজনেস স্টুডেন্ট হিসেবে মনে করি এগুলো আসলে আমরা ওই ব্যবসায়ীরা চাই, ব্যবসায়ীদের সাথে আলাপ করেন, বলবেন আমাকে ভ্যাট ছেড়ে দাও, আমাকে ট্যাক্স ছেড়ে দাও। আসলে এইভাবে ব্যবসা হয় না। চায়নাও আসলে এইভাবে যায়নি। আপনি চায়নার ইন্ডাস্ট্রিতে একটু দেখেন তো, ওখানে গিয়ে আসলে গভর্নমেন্ট ওদেরকে ভ্যাট ট্যাক্সের প্রণোদনা দিয়ে করছে নাকি আসলে ওখানকার ইন্ডাস্ট্রির লোকজনই আসলে এটা করছে। আপনি সিলিকন ভ্যালিতে যেয়ে দেখেন তো, আপনি সিলিকন ভ্যালি থেকে আসলে ভ্যাট ট্যাক্সে, আপনি আমাদের দেশের গার্মেন্টস, আমাদের ব্যবসায়ীদের সাথে যদি কথা বলেন, আপনার খুব মন খারাপ লাগবে। ওনারা ওই একই কথা বলবে যে আমাকে বিদ্যুৎ বিল কমায় দাও, আমাকে এইটা কমায় দাও। আসলে এইভাবে হয় না। আমার কাস্টমার তো আমাকে বলতেছে না ও কম টাকা দেবে, আমি কাস্টমারকে যদি আমি প্রবলেম সলভ করে দিই, কাস্টমার যদি আমাকে ঠিকটা দেয়, তাহলেই তো হয়ে যাচ্ছে। আজকে যে সময় টিভি ভাবটা চলছে না, আপনাদেরকে ভ্যাট ট্যাক্স কমানো দরকার হচ্ছে। আমি যদি সুন্দর মতো আমার সার্ভিসটা দেই, কাস্টমার যদি দারুণ প্রবলেম সমাধান হয়, উনি আমাকে সেই টাকা দিবেন, আমি সেটা দিয়েই চলবো। সরকারি প্রণোদনা বলেন বা কিছু, আমি আসলে মনে করি যে সঠিক বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করতে হবে, সেটাই বলতে মানে চাচ্ছেন? ওইটা আসলে আমরা অনেকদিন থেকেই জানি। হ্যাঁ, এইটার কারণে বিশেষ করে আপনার বিদেশি বিনিয়োগ আসাটাও কঠিন। এই ব্যাপারগুলো অবশ্যই আমাদের কাজ করতে হবে, এটা নিয়ে কোনো কোয়েশ্চেনই নাই। বাট অনেস্টলি আমি সরকারকে দোষ দেওয়া বন্ধ করতে বলবো। আমি অনেস্টলি সবাইকে বলবো যে আমাদেরকে নিজেদের দায়িত্বটা নিতে হবে। আজকে আমি যদি ধরেন ইউনিভার্সিটিতে ঠিকমতো ক্লাস দিচ্ছি না, ধরেন উদাহরণ দিয়ে বলছি। আচ্ছা, আমাদের সময় স্বল্পতার কারণে এখানে শেষ করতে হচ্ছে, তাই আমি শেষ করতে চাচ্ছি সেটা বলে যে সঠিক বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করতে হবে, সেটাই বলতে চাচ্ছেন? ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বিনিয়োগ পরিবেশ, স্টার্টআপের বিনিয়োগ পরিবেশ নিয়ে কথা বলছিলেন জনাব অলি আহাদ।